নমস্কার, আপনাদের সামনে আমি নিবেদিতা আর শুরু করছি আজকের পডকাস্টে পঞ্চবান। আর আজকের পডকাস্টে আমার গেস্ট রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। তোমাকে পডকাস্টে অনেক স্বাগত। ধন্যবাদ। প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি দীর্ঘ বহু বছর বলা যায়, 2019 থেকে যদি ভুল না করি, হ্যাঁ, সেই সময় থেকে তুমি রাজ্য সভাপতি। এই জার্নি এতটা বছর কিভাবে তুমি এই একই পদে রয়ে গেলে? আমরা দেখেছি সম্প্রতি চেঞ্জ হলো, দলের কোর কমিটি গঠন করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বস্তরে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, কিন্তু তুমি একমাত্র এই যে রাজ্য সভাপতির পদটা একদম আঁকড়ে ধরে বসে রয়েছো, এটা কিভাবে সম্ভব? না, প্রথমে বলি একদমই আঁকড়ে ধরে নেই। বরাবরই চেয়েছি নতুনরা উঠে আসুক, এবং আমার প্রথম দিন থেকে যবে থেকে 18 সালে দায়িত্ব পেয়েছিলাম, সেবার প্রথমে আমার টার্গেট ছিল অন্তত 3টে বছর থাকবো। 3টে বছর থাকার পর আমার মনে হয়েছিল নতুন কাউকে উঠে আসা উচিত, এবং আমি সেই লক্ষ্যেই 3টে বছর এক্সিস্ট যদি করতে পারি আমি সফল নিজেকে মোটামুটি এটা ভাববো বলে ভেবেছিলাম। কারণ আমার তার আগের যারা অ্যাভারেজ 2-2.5 বছরের মতোই জেনারেলি মেয়াদ বলে মনে হয়েছিল গড়পড়তা আর বাকি 5 জনের আমার শুভচিন্তকদের। তো 3টে বছর কমপ্লিট করার পর আজকে হয়তো প্রায় 7 বছর হতে চললো কাছাকাছি। আসলে কিছুই না, আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে 6 বছরে 66.5 বার সরেছি, সরার ভয়টা নেই। আর আমি জানি যে কিন্তু বেশ জনমানসে তৃণাঙ্কুর দা বলতে প্রায় পাগল কলেজগুলোতে, এটাই শোনা যায় সর্বত্র। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে আমরা এই সংগঠনটা ঠিক কোথায় তৃণাঙ্কুর দার? হয়তো হতে পারে যে আমার হাতে ব্র্যান্ডেড ঘড়ি নেই, জামা কাপড়টাও খুব ক্যাজুয়াল, পায়েতেও খুব ব্র্যান্ডেড জুতো নয়, এমন ব্যাপার না যে ব্র্যান্ডেড পরি না। আসলে যখন যেটা পাই তখনই পড়ি। আমার মনে হয় ছাত্র নেতাদের ক্ষেত্রে বা ছাত্র কর্মীদের ক্ষেত্রে, বন্ধুদের ক্ষেত্রে তারা মিশতে পছন্দ করে। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, অনেক নতুনদের আমি তুলে আনার চেষ্টা করেছি। আমার কখনোই অনিশ্চয়তা বা নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করিনি যে কেউ উঠে আসলে আমার জায়গাটা চলে যাবে। হ্যাঁ, না, এটা যখন তুমি দায়িত্ব নিয়েছিলে তখন আমিও ছিলাম সে সময়, সেই সাক্ষী। তখনও সেই কথাটাই বলেছিলে। আজকে যেই কথাটা বলছো আমার মনে আছে প্রপারলি, যে তুমি এটা বলেছিলে যে নতুনদেরকে তুলে আনবো, সবার সঙ্গে কথা বলবো। এই যে নতুনদেরকে তুলে আনা, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে, দেখুন, প্রভাব রয়েছে? আমি 2018 সালে সভাপতি হওয়ার আগে আমার অভিষেক দার সঙ্গে যখন আমার 1:1 কথা হয়েছিল, অভিষেক দা আমাকে কয়েকটা কথা বলে দিয়েছিল যে আমি এইভাবেই চাই যে তুই চল, বা তুই এইগুলো করবি বা এগুলো করবি না। উনি যে কটা জিনিস করবি বলেছিল, আমি চেষ্টা করেছি নিজের 100%তেই চেষ্টা করা। সর্বদা 100% সফল হয়েছি এমন বলবো না, কিন্তু এটুকুনি বলতে পারি যে তিনি যেগুলো বলেছিলেন করবি না, আমি সেগুলো 100% চেষ্টা করেছি, এবং হয়তো 99.99% সফল হয়েছি। যে উনি যেগুলো বারণ করেছিলেন সেগুলো আমি করিনি। চেষ্টা করবো বাকি দিনগুলোর ক্ষেত্রেও যদি এইভাবে চলতে পারি। জানি না লোভ, মোহ এইগুলোকে যদি এতদিন যেভাবে দূরে সরিয়ে রাখতে পেরেছি, আগামী দিনেও পারবো কিনা, নিশ্চিতভাবে চেষ্টা করব। এবং মমতা ব্যানার্জির যে আইডিওলজি, সেই আইডিওলজিকে প্রতিষ্ঠা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইয়ং টিমকে সঙ্গে নিয়ে যে এগিয়ে যাবে, এবং তার যে মতাদর্শ, আমি বাকিদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার একটা ছোটোখাটো চেষ্টা করেছি। হয়তো সফল হয়েছে অনেক ক্ষেত্রে। কেন, আমার ভাবতে ভালো লাগে যাদের আমি এক এক করে তুলে আনার চেষ্টা করেছিলাম, যাদের কোনো না কোনো জায়গায় তাদের এগিয়ে দিয়েছিলাম। আজকে হয়তো আমার চুজ করা 60-70 বা 80% ছেলেমেয়েরা হয়তো পলিটিক্যালি কোনো না কোনো জায়গায় সফল হয়েছে। অবশ্যই এমন 2-1 জনকে আমি হয়তো এনেছিলাম রাজ্য কমিটি, যাদেরকে পলিটিক্যালি ভবিষ্যতে তারা খুব বেশি সাউন্ড হয়নি, কিন্তু সেই সংখ্যাটা সামান্যই। এবং আমি বিশ্বাস রাখি এই 70-80% ছাত্রছাত্রীর মধ্যে বা ছাত্র নেতাদের মধ্যে আগামী দিনে রাজনৈতিকভাবে এদের মধ্যে অনেকেই এমএলএ হবে, এমপি হবে, জেলা সভাপতি হবে, চেয়ারম্যান হবে। আগামী দিনে তারা পলিটিক্যালি এস্টাবলিশড হবে। একদমই। আমি তোমার থেকে একবার জানতে চাইবো যে তৃণাঙ্কুর দা, আমি যেটা এক্ষুনি বলছিলাম যে তৃণাঙ্কুর দা এই নামটায় যেরকম সর্বত্র কলেজগুলোতে একটা মোহ কাজ করছে বলা যায়, তো কিছু ক্ষেত্রে দেখো, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সেরকম কিছু ক্ষেত্রে এটা তুমিও জানো যে
কিছু ক্ষেত্রে একটা মত পার্থক্য তো থেকেই যায়। আমরা কিছুদিন আগেই শুনছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে যে এত বছর কেন তোমাকে রাখা হবে, মানে এই ধরনের কিছু বক্তব্য, মানে তোমারই দলের একজন এমপি এই ধরনের বক্তব্য পেশ করেছে এবং একদম প্রকাশ্য সমাবেশে। তারপর যে আরজি কর কাণ্ডের যে ঘটনা হলো, তো সেখানেও দেখা গেল যে যেসব ছাত্র নেতা যারা মেডিকেল পড়ুয়া তাদের পাশে তুমি দাঁড়াওনি, এরকমই অভিযোগ তিনি করেছেন। কি বলবে তুমি? দেখুন, আমি আগে ইন্টারভিউতে বলেছি, আগে দু একটা ইন্টারভিউতে, এবং প্রত্যেকের আলাদা কিছু পলিটিক্যাল স্টাইল থাকে। তো দেখবেন আমার এই 7 বছরের পলিটিক্যাল পিরিয়ডে প্রায় সভাপতি হিসেবে এবং রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসেবে তার আগে 2.5 বছর ছিলাম, নেই করে প্রায় 16 বছর প্লাস ছাত্র রাজনীতিতে হয়ে গেল। আমি কিন্তু খুব বেশি বিতর্কের মধ্যে পড়িনি, মানে প্রায় পড়িনিই বলা চলে। এবং আমি নিজে শুধু বিতর্কের, এটাই কি সবচেয়ে বড় কথা, পদটা টিকিয়ে রাখার সবথেকে বড় কারণ? জানি না, সেটা আমাদের নেতৃত্ব বলতে হবে। নেতৃত্ব ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করেছেন, তাই আছি। দেখুন, তাদের নাম এবং ছবি পেছনে আছে, তাই আমি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম এবং ছবিটা যদি সঙ্গে না থাকে, কালকে আমাকে কেউ পাত্র দেবে না, তো দূর, আপনিও আমার ইন্টারভিউ নেবেন না। তো এমন এক পরিস্থিতিতে আমি এটুকুনি বলতে পারি যে আমি যেদিন সভাপতি হয়েছিলাম সেদিনও কিন্তু খুব বেশি মিডিয়া মুখী ছিলাম না। আপনাদের সকলের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, মানে তোমার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা, বন্ধুত্ব অনেক বহুদিনের, কিন্তু আমার প্রত্যেক মিডিয়ারই লোকজনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালোই। কিন্তু তাদের কাছে কিন্তু আমি আলাদাভাবে ফোন করে আমার কোনো খবর করার জন্য বলেছি, বা আমাকে হাইলাইট করার জন্য বলেছি, বা আমাকে নিয়ে নিউজ করিয়েছি, এইটা নয়। না, এই বিষয়টা, এটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কাছের তারা কিন্তু মিডিয়া হাইলাইটেড নয়, বা তারা যে বেশি প্রকাশ্যে আসে এমনটাও নয়। কি ঠিক বললাম কিনা? হতে পারে। দেখুন, তাকে তো আমি আমার গুরু বলে মনে করি। আমি বয়সের সেরাতে আমার থেকে 1 বছরের বড় দাদা বলি, কিন্তু মান অভিমান, অনেক দুঃখ কষ্ট, রাগের কথা তাকে আমরা খুব স্বচ্ছন্দে তাকে মেসেজ করে বলে দিতে পারি, বা কোনো বলতে পারি দাদা এটা ঠিক হচ্ছে না, বা পাচ্ছি না, ভালো লাগছে না। তো আমি এরকম বিতর্কের ফেজ হয়তো এসছে কয়েকটা। দেখুন, প্রত্যেকের আলাদা পলিটিক্যাল স্টাইল আছে, ওইটা কল্যাণবাবুর স্টাইল। আমার ক্ষেত্রে আমার কল্যাণবাবু নিয়ে কিছু ভালোও মনে হতে পারে, কিছু খারাপ মনে হতে পারে। সেটা আমি ব্যক্তিগতভাবে কখনো একদম ঘনিষ্ঠ মহলে হয়তো আলোচনা করলেও করতে পারি, আমি কিন্তু সেটাও আমি অ্যাভয়েড করি। কেন? আমি একটাই জিনিস জানি, দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অ্যান্ড নো পার্মানেন্ট এনিমি ইন পলিটিক্স, যেটা মনমোহন সিং বলে গেছেন। তো পলিটিক্সের ক্ষেত্রে কখনো যদি আমি কারোর সামনে কারোর সম্পর্কে বলে ফেলি, তবে আমি দুর্বলতা প্রকাশ করে দেবো। আমার মনে হবে ও কালকে গিয়ে অন্য কাউকে কথাটা বলে দিলে আমার ক্ষতি হবে। আমি প্রকাশ্যে চেষ্টা করি না এমন কোনো স্টেটমেন্ট দেওয়ার যেটাকে পরবর্তীকালে আমাকে অন্য কারোর সামনে ঘোরাতে হয়। আমার বলা প্রত্যেকটি কথা আমি সচেতনভাবে বলার চেষ্টা করি, যদিও ব্যক্তিগত স্তরে আমি একটু আবেগী মানুষ হিসেবেই আমার ভালোবাসার মানুষরা বলেন, কিন্তু তার বাইরে গিয়েও বলতে পারি যে আমি অন্তত পলিটিক্সের ক্ষেত্রে আমি খুব অনেস্টি নিয়ে, ডেডিকেশন নিয়ে করার চেষ্টা করি। এবং আমি এমন কিছু জিনিস করার চেষ্টা করি না, এমন কোনো ইন্টারভিউতে বলার চেষ্টা করি না, বা এমন কিছু জিনিস আমি প্রকাশ্য মাইক নিয়েও বলার চেষ্টা করি না যেটা আজ থেকে 20 বছর পর যে ভিডিওটা বা যে অডিওটা আমাকে ব্যাকফায়ার করতে পারে। এটা আমি প্রকাশ্যে চেষ্টা করি। এবং আমি নিজে রাজনীতিতে অনেক সময় অনেক কিছু পেয়েছি, আবার এমন অনেক সময়ই হয়েছে এখানে আমার মনে হচ্ছে হয়তো আমার পাওয়া উচিত ছিল, আমি পাইনি, বা আমার ঘনিষ্ঠ বলদের মনে হয়েছিল আমি পাইনি। আমি যখন পেয়েছি তখনও আমি সেটাকে নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করিনি, বা বাকিদের। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, এটা নিয়ে কি তুমি খুশি? ডেফিনেটলি খুশি। আমার নিজে এই যে এত বছরের একটা জার্নি না, সেইটা বলছি। অনেকেই তো মানে সবারই সামনের দিকে এগোনোর একটা দাবি। আমি দুটো প্রশ্নের উত্তরই আপনার দিচ্ছি। প্রথমত এটা আমি বলছিলাম, আমি যখনই খুব সাফল্য পেয়েছি সেটাকে আনন্দে, মানে 5 জনকে যে আমি টপে আছি, 5 জনকে যারা হয়তো আমার সঙ্গে সোকল কাছের না তাদেরকে গালাগাল দিইনি। আবার যখন একটু কখনো একটু হয়তো স্লট বা একটু খারাপ সময় এসছে, তখনও বাকিদের কাছে আমি আলাদাভাবে এমন কোনো কথা বলতে যাইনি যেটা আমার ভবিষ্যতে প্রবলেম করতে পারে। আমি একটা স্ট্যাটাস কো মেনটেন করে বরাবর চলেছি। আমি মনে করি যত ভালো কাজই আমি করি, আমি পলিটিক্সটা পার্সেন্টেজের ওপর হয়। আমার যদি 10 ভালো করি, 10-এর মধ্যে 8 ভালো হয়, তবে 2 কোনো না কোনো ক্ষেত্রে খারাপ হচ্ছে। আর যত খারাপই হোক তার মধ্যেও কিছু ভালো থাকে, সেগুলোকে অ্যাসেম্বল করে তৈরি করার চেষ্টা করেছি। অনেকটা পেরেছি, অনেকটা পারিনি, কিন্তু এইটুকুনি বলতে পারি দলের একজন ডেডিকেটেড সোলজার হিসেবে কাজ করেছি, চেষ্টা করেছি যাতে কখনোই কোনোভাবেই আমার খারাপ দিকগুলো পাবলিকলি না আসে। দেখুন, ভালো খারাপ মিলিয়ে তো মানুষ, এমন অনেক খারাপ গুণ থাকে যেগুলো আমরা হয়তো চেষ্টা করেও
পারি না অনেক সময়। ধরুন একটা সময় আমি খুব সিগারেট খেতাম, আমি 19 সালে আমি সিগারেট ছেড়ে দিয়েছিলাম কলেজ লাইফের পর। 19 সালে আমি রাজ্য সভাপতি হওয়ার আমার মনে হয়েছিল যে আমি একজন পাবলিক ফিগার হতে যাচ্ছি, আমার প্রকাশ্যে সিগারেট খাওয়া উচিত নয়। 19 সালে অর্জুন সিংয়ের যে অত্যাচার আমি ব্যারাকপুরে সহ্য করেছি, আমার সংগঠনের ছেলেমেয়েরা সহ্য করেছে, আমি সেই প্রেসারে সিগারেট আবার শুরু করে দিয়েছিলাম। আমি পরবর্তী পর্যায়ে আবার সিগারেটটা ছেড়েছি। এখন আমি খুব হ্যাপি যে বলার যে আমি এখন এই মুহূর্তে স্মোক করছি না, এবং বাকিদের উৎসাহিত করছি আমার সঙ্গে যারা যারা থাকে যে ভাই ছেড়ে দে। তো এরকমভাবে আমি নিজের প্রত্যেকটি ক্ষেত্রে পলিটিক্যালি আমি চেষ্টা করেছি। আমার জুনিয়র যারা আছে, ধরুন আমার কারোর কোনো কিছু পছন্দ হচ্ছে না, বা সে হয়তো যেটা করছে সেটা আমার মনোপ্রত নয়, বা ও যার সঙ্গে থাকছে সে আমার খুব বিরোধিতা করছে। পলিটিক্সে তেমন হয়, নিজেদের দলের মধ্যে অনেক সময় অনেক কিছু, কিন্তু তা সত্ত্বেও আমি কখনো কাউকে বলিনি তুই হয় ওর সঙ্গে থাক নয় আমার সঙ্গে থাক, এমনও শিক্ষা আমি কখনো কাউকে দিইনি। এমন অনেক সময়ই হয়েছে যে আমি কাউকে হয়তো সে ভালো শিক্ষা দিয়েছি কিন্তু ভালো করেছি, সে আমার সঙ্গে খারাপ করেছে। আমি প্রকাশ্যে 5 জনের সামনে তার সম্পর্কে আমি খুব নোংরামো কিছু পাল্টা করেছি, বোধহয় আমার ঘনিষ্ঠ মহলের মধ্যে খুব কেউ বলতে পারবে না। হ্যাঁ, ব্যতিক্রম দু একটি ক্ষেত্রে থাকতে পারে, আমরাও তো রক্ত মাংসের মানুষ। তবে কখনো যদি ভুল করে ফেলি পরবর্তীকালে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি যে না, আজকের পলিটিক্সটা আজকের নয়। আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে নিজেকে আর ভেবে পলিটিক্সটা করছি না। আমি মনে করছি ভবিষ্যতে আমি এখনো 50 বছর পলিটিক্সটা করব। যারা আজকে মানে 50 বছর পলিটিক্স করবে, অবশ্যই নিশ্চয়ই আরো বেশি করবে, কিন্তু তাহলে এখনো তুমি রাজ্য সভাপতি, আগে এগোনোর কি ইচ্ছে? মানে এর পরে কি, হোয়াট নেক্সট? মানে সমুদ্র যেমন হয় ঠিক ঠিক মানে ঠিক পাড়ে চলে আসে, আমি বিশ্বাসটাকে নিশ্চিতভাবে হবে। দেখুন, পলিটিক্যাল অ্যাম্বিশনটা সবাই থাকে। আজকে ছাত্র করছি, কালকে যুব করবো, পরশু মাদার করবো। নিশ্চিতভাবে আমরা প্রশাসনিক রাজনীতিতে ঢুকবো, নিশ্চিতভাবে পরবর্তীকালে জনপ্রতিনিধি হব কোনোদিন না কোনোদিন, এবং দল যাতে মনে করে আমি তার উপযুক্ত। একবার তো শোনা যাচ্ছিল তোমার নাম যে আসবে, তুমি টিকিট পাচ্ছ, কিন্তু তারপর দেখলাম আবার সেটাই। দেখুন, এটা তো পুরোটাই দলের ওপর মনে করে, আর দল তো কখনো কখনো বলে না যে অমুক টিকিট পাচ্ছে তমুক টিকিট পাচ্ছে। ব্যাপারটা কি হয়, আমাদের যারা রাজনীতি করে তাদের প্রত্যেকেরই অনেক ফলোয়ার হয়ে যায়, যার যত ফলোয়ার বেসিক্যালি সে তাদের উপরে ভর করে অনেক সময় সংগঠন তৈরি হয়। কিন্তু যে যার সঙ্গে থাকে তার মনে হয় যে অমুক দাদা বা অমুক দিদি যদি হয় তাতে আমাদের একটু ভালো হবে। তারা অনেক অ্যাসপিরেশন থেকে অনেক সময় অনেক জায়গায় বলেন, সেখান থেকে হয়তো আপনারা খবর করেন। আমার সঠিক জানা নেই আপনাদের সম্পর্কে, কিন্তু এটুকুনি বলতে পারি যে কথা এরকম অনেক সময় অনেক কিছু হয় মিডিয়াতে। আমি এরকম মিডিয়া অনেক সময় গাছে তোলে আবার ধপ করে পড়ে। অভিজ্ঞতা থেকে তো মানুষ অনেক কিছু শেখে। আমরাও এখন ব্যাপারটা নিয়ে অত আর ভাবি না, তবে এটাই জানি যে আমি আমার দলের প্রতি সেই ভরসা রয়েছে যদি আমি আমার কাজে ঠিক থাকতে পারি, যদি অনেস্ট থাকতে পারি, এবং ডেডিকেটেডলি যেভাবে কাজ করছি হয়তো আগামী দিনে সেই কাজের ধারাকে বজায় রাখতে পারি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল চিন্তাভাবনা এবং দূরদর্শিতা যেভাবে আমরা দেখছি ইয়ং জেনারেশনকে তুলে আনছেন, সেটাকে সামনে রেখে যদি আমাদের বাকি জেনারেশনটাকে সঙ্গে নিয়ে আমরা এগোতে পারি, আমাদের জেনারেশনের ভবিষ্যৎ খুব ভালো। তুমি একটু আগেই যেটা বলছিলে যে তুমি ভীষণ আবেগপ্রবণ, হ্যাঁ, কিন্তু এর আগেও আমি তোমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানেও আবেগ মানে কি, মানে আবেগ থাকলে আমরা একটু প্রেমে পড়ি, কিন্তু তোমার মধ্যে তো আমি আগেও ইন্টারভিউতে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এখন কি স্ট্যাটাস? বেশ কয়েকটা বছর সেটা পেরিয়ে গেছে, কি স্ট্যাটাস তোমার? প্রেমে কি পড়েছো? মানে এখন তো একটু ঠোঁটের কোণায় হাসি দেখে মনে হচ্ছে যে প্রেমটা এসছে জীবনে। না, এখন এসছে জীবনে অবশ্যই, এবং সেই সময় আসেনি কিন্তু তার পরবর্তীকালে এসছে, এবং মানে আগে ছিল কিন্তু সময়ের অভাবে সেটা যাই হোক কেটে যায় কোনোভাবে। হ্যাঁ, আগে সে তো আমি আগে বলেছিলাম, কিন্তু এখন আমি আর মানে জীবন তো সামনের দিকে এগোতে হবে, খুব বেশি আমি আর সেগুলো নিয়ে এখন আর ভাবতে চাই না, কিন্তু আমি এখন ভেরি হ্যাপি। আচ্ছা, মানে বলা ভালো যে আবেগী তৃণাঙ্কুর অবশ্যই প্রেমে পড়েছে। আমার একটা বিরতি, ছোট্ট বিরতি, তারপর আমি তৃণাঙ্কুরের প্রেমের গল্পে আসছি। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1?
সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডস আপ প্রতি শুক্রবার রাত 9টায়। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরলাম বিরতির পর। আমরা ছিলাম শ্রীনাঙ্কুরের প্রেমের গল্প নিয়ে। অবশ্যই শুনবো এবং আপনাদেরও শোনাবো শ্রীনাঙ্কুর কিভাবে কার সঙ্গে প্রেমটা করছে এবং বিয়েটাই বা কবে। বলো। না, কার সঙ্গে প্রেম করছি বা বিয়ে কবে, এর মানে প্রত্যেকটা উত্তর 2026-এই বিয়ে। 2026-এ তো ভোট, সবচেয়ে বড় কথা। এর উত্তর এক্ষুনি প্রকাশ্যে দিয়ে দিতে চাইছি না, তার জন্য নিশ্চিতভাবে আরো পরে কতগুলো এপিসোড হবে। আচ্ছা, মানে প্রেমটা করছে এটা জানিয়ে রাখলো আর কি, তার মানে বিয়েটা তো সামনেই, তা বোঝাই না, হ্যাঁ যাচ্ছে। করছি এবং খুব ভালো একটা মানুষকে পেয়েছি বাহ। এবং আমি খুব খুশি তাকে নিয়ে। এবং মানে আমরা যারা পলিটিশিয়ান হই তাদের ক্ষেত্রে তো তাদের বাড়ির লোক যে মেনে নেবে, মেঝে তো আমরা যে একদম, যারা হ্যাঁ। সাংগঠনিক রাজনীতি করে তাদের লাইফটা আরো কঠিন, আমাদের কোনো টাইম লিমিট নেই। তো আমি তো প্রথমে নিশ্চিত ছিলাম যে যেই আমাকে বিয়ে করুক সে খুব বেশি দিন থাকবে না। আমি আমার মা বাবাকেও এটা বলে দিয়েছিলাম যে সময় দিতে অভাব সময় রয়েছে দেওয়া, বা নানা রকম চাহিদা টেনশন পূরণ থাকে এবং টেনশনও থাকে life এ। অনেক, হ্যাঁ মানে হয়তো ভালো মুডে ছিলাম, হুট করে কিছু আসলে বেরিয়ে গেলাম। তো আমি খুব নিশ্চিত ছিলাম নিজের সম্পর্কে, তো তার মাঝখানে একটা গ্যাপ নিই। এবং আমার জীবনে তো আগেও নিশ্চিতভাবে কেউ না কেউ এসছে এবং আমি একের অধিকই এসছে, কিন্তু আমি তাদেরকে আজকেও আমি তাদেরকে সম্মান করি এবং পার্ট অফ লাইফ। কিন্তু আমি কাউকে আমি চেষ্টা করি যে ধোকা না দেওয়ার। দেখুন, এক্সপেকটেশন সবার সব রকমভাবে তো থাকে। আমি হয়তো আমার এক্সপেকটেশনকেও কোনো ফুলফিল করতে পারিনি একদম। বা কারোর এক্সপেকটেশন আমি ফুলফিল করতে পারিনি। আমি সেগুলোকে দূরে সরিয়ে রাখতে চাই, কিন্তু আমি নিশ্চিন্তে আজকে এটা বলতে পারি অনেক বেশি কনফিডেন্ট যে না, আমার এই যে লাইফ, সেই লাইফটাকে হয়তো সে মেনে নেবে এবং আমাকে সামলে রাখতে পারবে বলে আমার মনে হচ্ছে। বাকিটা দেখা যাক। কেন আমাদের এই পলিটিশিয়ানদের লাইফে বা যে কোনো ফিল্ডেই তার পার্টনারটা খুব গুরুত্বপূর্ণ হয়। একদম, আমি এত হ্যাঁ। বছর ধরে মানে অনেক দিন পর আমি কারোর প্রতি এতটা কনফিডেন্ট হতে পেরেছি যে চলো কোই তো হ্যাঁ যে সামাল লেগা, ভালোতেও থাকবে খারাপেও থাকবে। বাহ, খুব ভালো লাগে। দেখা যাক কি হয় বাকিটা। মানে তাহলে 2026-এ বিয়ে করছো? মানে ভোটের করছি পর মানে কিনা, আবারও সরকারে আসবে তৃণমূল, তাই তো? মানে কি বলবে তুমি? মানে করছি কিনা বলতে পারছি না, তবে করছি না এটাও বলতে পারছি না। আচ্ছা, মানে একটুখানি সাসপেন্স থাকলো ব্যাপারটায়। মানে মানে আপনারা এখনো- জেনে রাখুন, অবশ্যই করছে। 2026-এর শেষে কিন্তু তৃণাঙ্কুর বিয়ে করছে। মানে এখনো পলিটিক্যাল মোটিভেশনটা আমি বদলাতে চাইছি না। মানে 26-এর আগে 26 অব্দি তার লড়াই আছে। আমি জানি বিজেপি অনেক উৎসাহ করবে, এরপর অনেকগুলো অনেক বড় অনেক লড়াই। নেগেটিভিটি ছড়াবে, ইডি সিবিআই কে ব্যবহার করবে, মিথ্যা আমাদের ফাঁসানোর চেষ্টা করবে। হয়তো কখনোই আপনি আজকে একটা পোডকাস্ট করছেন, কালকে হয়তো আমার বা আমার ওরিয়েন্টেড বা আমাদের কারুর না কারুর নামে ওরা মার্ক করে রেখেছে, এদের নামে বদনাম করার চেষ্টা করবে, এমন অনেক কিছু হবে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আজকে যেখানে ইন্টারভিউ দিচ্ছি সেখানে আমি আমার পলিটিক্যাল মোটিভেশনটা 26 বিধানসভা বাদ দিয়ে আমি অন্য কিছুর দিকে এখন সরাচ্ছি না। বিধানসভাটা হয়ে যাক, রেজাল্ট অবশ্যই তুমি বেরিয়ে যাক। রাজনীতির একজন
সরকার নেতা। গঠন তো হয়ে যাক, সেক্ষেত্রে এবং আমাদের যারা জেনারেশনে, শুধু আমি নয়, আমার সঙ্গে যারা হিউজ ছাত্র যুবরা একটা জেনারেশন যারা আমাদের নেক্সট জেনারেশন পলিটিক্স করছে, তারাও আস্তে তোমার আস্তে সময়কার extend কিন্তু হবে। অনেকেই বিয়ে করে নিয়েছে, মণিশঙ্কর, জয়া, তুমি এখনো বাদ আছো, তুমি তো ওদের সমসাময়িক। ঘটনা, আমি বোধহয় এখনো একমাত্র বাদ আছে, এবং আমার সঙ্গে থাকা প্রত্যেকে বিয়ে করেছে। আসলে ওরা অনেক ভালো, মানে আমি নিজেকে নিয়ে এতটা কনফিডেন্ট নয় যে আমি বিয়ে করার পর যে আমি, আমাকে যারা আছে তারা ভালো, তারা আমার সঙ্গে ভালো থাকতে পারবে, আমি আচ্ছা, কনফিডেন্ট নয়। আচ্ছা, আচ্ছা। যারা যাদের বলছেন তারা প্রত্যেকে যথেষ্ট দায়িত্ববান, এবং আমি অতটা দায়িত্ববান না। মানে ফ্যামিলিয়ার লাইফে আমি মানে খুবই অগোছল। মানে আমার বাড়িতে যদি আমার মাকে ইন্টারভিউ কখনো নেন, মা বলবে যে ওর কোথায় জামা কাপড় থাকে জানেন। আজকেও আমি মায়ের ওপর, ধরুন আসার আগে, মা আমার জামা কোথায়, মা আমার গেঞ্জি কোথায়, মা এই কই সেই কই, মায়ের ওপরে অত্যাচারটা মেনলি হয়। শ্রীরামপুরের অগোছালো জীবনটাকে কেউ একজন গুছিয়ে দেওয়ার জন্য চলে এসছে, তার মানে সেটা দেখা যাক। মানে এখনো তো আমাকে এইভাবে বাড়িতে এসে দেখেনি, বাড়িতে দেখার পর বা ইন্টারভিউ শোনার পর তার কি মতামত হবে আমি জানি না। তারপর যদি না, সেটা তুমি সিদ্ধান্ত যখন বদল এতটা করে না, কনফিডেন্ট, আমার মনে তো হয় যে সব ঠিকঠাকই আছে। এখন শুধু 4 হাত মানে ছাদনা তলায় 4 হাত এক হওয়া বাকি শুধুমাত্র। আচ্ছা, তুমি যে Let's see. কুৎসার কথাটা বললে, বিজেপি অনেক কুৎসা করবে স্বাভাবিকভাবেই, যেহেতু ভোট আসছে, এটা তো লড়াইতে, এটা পার্ট অফ দা মানে ইয়ে। তো সেক্ষেত্রে এই সম্প্রতি যে চাকরিহারাদের একটা বিকাশ ভবন অভিযান, এবং সেখানে একটা ধুমধুমার কাণ্ড, এবং আগেও আমরা দেখেছি যে পুলিশ বিভিন্নভাবে লাঠিচার্জ করেছে, তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, কারোর পা ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি। এবং সেখানে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলেরই নেতা নেত্রীরা সেই মঞ্চে গেছে, কিন্তু তৃণমূলের কাউকে সেভাবে কিন্তু দেখা যায়নি। তুমি একজন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? দেখো, তোমার প্রশ্নের মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, এবং মুশকিল হচ্ছে যে অ্যাঙ্গেলে আমি যদি কথা বলতে ঢুকি, তবে অনেকগুলো কথা একসঙ্গে বলতে হবে। আমি আমার মনে হয় আমার দিক থেকে দাঁড়িয়ে এই প্রসঙ্গে খুব বিস্তারিত বোধহয় কিছু বলা উচিত নয়, তবুও একদম পলিটিক্সের বাইরে গিয়ে আমি ব্যক্তিগত স্তরে যে কটা উপলব্ধি করেছি আমি বলি। আমার কোনো বক্তব্যের মধ্যে কিন্তু আমি কোনোভাবেই কোনো ফোরামকে ছোট করতে চাই না, বা আমি সবাইকে ভালো বা খারাপ বলতে চাই না। কিন্তু আমার অভিজ্ঞতা আছে, বা আমি দেখেছি পলিটিক্সের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে বলে, যে এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন সামান্য 2-5 জন 10 জন এমন মানুষ ঢুকে যায় কোনো আন্দোলনের মধ্যে, যে আন্দোলনটাকে নষ্ট করতে যায় বা ছোট করতে যায়। এবার ধরুন আমরা কোনো আন্দোলন করছি 10 জন মিলে বা 100 জন মিলে, তার মধ্যে 2-5 জন মিলেও যদি কোনো ঘটনা করে, তার দায়ভার কিন্তু 100 জনকে নিতে হয়। একদম। এবং শুধু 100 জনকে নিতে হয় না, সেই 100 জনকে সার্বিক টিমের স্বার্থে ওই 5 জন বা 10 জনকে সমর্থন করতে হয়, কারণ তখন ইনস্ট্যান্ট তারা বুঝতে পারে না যে কে কী করছে। এই পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের লাঠিচার্জ আমি যখন ঘটেছিল তখন আমরা মিছিল করছিলাম, আমি শাইনি একসঙ্গে কলকাতার কোনো একটা ইয়েতে আমরা মিছিল করছিলাম। আমাকে তখন মিডিয়ায় জিজ্ঞেস করেছিল, তখন আমি জানি না, আমি বলেছিলাম যে যদি পুলিশ এটা করে থাকে তবে অন্যায় করেছে, এবং কখনোই এটা করা উচিত নয়। মানে কিন্তু ultimate তো আমি এটা শিক্ষক। শেষ করি কিন্তু পরবর্তীকালে যখন আমি ভিডিওগুলো দেখলাম, তখন দেখলাম পুলিশের ওপরে নোংরাভাবে আক্রমণ করেছে, জামা কাপড় ধরে টেনেছে, কেউ জুতো ছুঁড়ে মেরেছে। তো পুলিশ মানে তো সেও আলটিমেট মানুষ, এবং তাকে, পুলিশকে কাজই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। পুলিশের হাতে একটা পর্যায়ে পুলিশ বাধ্য হচ্ছে এটা করতে, পুলিশ কিন্তু প্রথম থেকে এটা করে না। এবার আমি কিন্তু ওই 5-10 জনের জন্য আপনার ইন্টারভিউতে বাকি হাজার হাজার জন যারা বসে সবাইকে কিন্তু খারাপ বলছি না, কিন্তু আপনাদের সামনে কোনো কমেন্ট করতে গেলে কি অসুবিধা হয়, বাকি অংশটা কেটে ওইটুকুনি অংশ যদি চলে যায়, তখন মনে হয় আমি পুরো ফোরামকে নিয়ে খারাপ কথা বলছি, যেটা আমার বলা একদমই আমার জায়গা নয়। এবং বিষয়টা যেহেতু আদালতে বিচারে দেন, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100% চেষ্টা করছে এই সমস্যাটাকে মিটিয়ে নেওয়ার, এবং তারা যাতে তাদের পরিবারের কে নিয়ে এগিয়ে যেতে পারে। কেন একজনের সঙ্গে তো তাদের পরিবারের আরো 2-3 জন যুক্ত আছে, তাদের কথা ভাবতে হবে। তিনি তার চেষ্টা করছেন, আর তাই আমার কোনো বক্তব্য নতুন করে ওই বিতর্ক তৈরি হোক বা আমার বক্তব্য নিয়ে কাটাছাড়ে হোক, আমি সেটা চাই না। আমি শুধুমাত্র এইটুকুনি বলতে পারি, এদের প্রত্যেকের পেটের ভাত যেন বজায় থাকে। শুভেন্দু অধিকারী আমি এই সেটা মঞ্চে চাইবো। গিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কবে পদত্যাগ করছেন, মানে এই ইস্যুতে
মানে যেহেতু বারবার একবার আরজি কর কাণ্ড, ডাক্তারদের এই ধরনের আন্দোলন, আবার এখন এসএসসি হলো, তারপরে এই 26,000 চাকরির আন্দোলন, তো বলছে কবে তিনি পদত্যাগ করছেন? কি বলবেন আপনি শুভেন্দু এই অধিকারীর ভদ্রলোককে নিয়ে, আমি ভদ্রলোক বলেই বলছি, যদিও জানি না আমার এই ইন্টারভিউ দেখার পর আমাকে ভদ্রলোক বলার পর বাংলার মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে কিনা, কিন্তু এই ভদ্রলোককে নিয়ে আপনি বলুন তো যে তিনি এত বছরে একটা কোনো সদর্থক ভূমিকা নিয়েছেন? তিনি নিজের কালিমা ঢাকার জন্য, নিজের যত দুর্নাম বাজে কাজ করেছেন সেগুলোকে ঢাকার জন্য তিনি যেভাবে বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর থেকে তার অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখুন, প্রত্যেকটি ক্ষেত্রে তার বক্তব্য, তার ভূমিকা, মিডিয়ার সামনে আমাকে তাকে এটা দেখে জোকার মনে হয়, নাচানাচি করে কথা বলে কিভাবে, তাদের কথা থ্রোয়িংটাই এটা বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে যায় না। তিনি যে স্টাইলে কথা বলেন এবং তিনি যেভাবে প্রতিটি ক্ষেত্রে দাঙ্গা ছড়ানোর বা হিংসা ছড়ানোর কথা বলেন, এটা কিন্তু বাংলার কালচার নয়। তিনি কেন করছেন, প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, গিয়ে যেখানেই সরকারের কোনো জায়গা বা সরকার কোনো বিরুদ্ধে, তার ভূমিকা এমন থাকে যে 5টা লোককে মানে 5টা লোক সাময়িকভাবে উত্তেজিত হয়ে যাবে। দেখুন কদিন আগে আমার এই যে বোনটির হাজবেন্ড মারা গেল কাশ্মীর ইস্যুতে, আপনি ভিডিওটি দেখিয়েছেন যে তার বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে। আমি যদি ভাবতাম, আমি যদি বাচ্চাটা, মানে এটা যদি আমার ভাগ্নে বা আমার ভাগ্নেটাও ছোট বা আমার ভাই বা আমার সন্তান হতো, আমি ভয় তাকে দিতে চাইতাম, কেড়ে নিচ্ছে। এটা কি আসলে তার কাছে প্রত্যেকটা হচ্ছে মিডিয়া পাবলিসিটির জায়গা, মানে তার কাছে কিন্তু সে কতটা তার পরিবারের পাশে দাঁড়ায় তাই সেটা কিন্তু আসল ব্যাপার নয়। আরেকটা ব্যাপারও তার মধ্যে রয়েছেন, তিনি তো সবে নতুন দলে গেছেন, তাকে যে ওই দলে যারা আগে থেকে বিজেপিটা করে তাদের সঙ্গে লড়াই করে তো একটা জায়গা আগে করতে হবে যে হ্যাঁ বিজেপি দলে তার প্রাসঙ্গিকতা কোথায়। তিনি এইসব এইখানে করে দিল্লিতে যারা বহিরাগত, যারা বাংলা কালচার সম্পর্কে বোঝেন না, তাদের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করছেন। কেন প্রিয় হওয়ার চেষ্টা করছেন? আগামী দিনে যাতে তার টিকিটগুলো বেশি হয়। তার টিকিটগুলো বেশি কি হবে? হ্যাঁ, কিছু মাল তুলবে, আর দ্বিতীয় বিজেপিতে তার শক্তি কায়েম করা, তার টিম তৈরি করা। তিনি সেদিন ভুলে যাচ্ছেন বা বুঝতে পারছেন না যে ওয়ান্স এ গদ্দার অলওয়েজ এ গদ্দার। এবং আমি খুব দায়িত্ব সহকারে বলছি, বাংলার মানুষ এই পাল্টিবাজদের পছন্দ করেন। এবং আমি আজকে আপনার ইন্টারভিউতে কোন টোনে কথা বলছি, আমি যদি এই টোনে কথা না বলে আপনার সঙ্গে আরো অ্যাটাকিং বা একটু 2-4 জনকে খারাপ কথা বলি, আপনার ভিউয়ার্সটা হয়তো অনেক বেশি হবে, আপনার হয়তো লাখ লাখ ভিউয়ার্স হয়ে যাবে। আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, ভিউয়ার্স সংখ্যা হয়তো 1000-এর মধ্যে থাকবে, কিন্তু আপনাকে দায়িত্ব সহকারে আমি বলতে পারি বাংলার মানুষ ওই যে লাখ লাখ ভিউয়ার্স হচ্ছে ওইটা কিন্তু পক্ষে ভিউয়ার্স নয়, এটা হেট্রেড ভিউয়ার্স। এবং আজকে যে 1000 জনও আসে, আমি আমার ইন্টারভিউটাকে অন্তত আমার মনে হয় অন্তত বাড়ির মায়েরা বা বাবারা তার সন্তানকে আজকে রাজনীতিতে আসতে দিতে চায় না। অধিকাংশ ক্ষেত্রে একটা সময় ছিল তারা চায় না সন্তানদের, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে এমন অনেকগুলো জেনারেশন তৈরি হচ্ছে বা এমন অনেকগুলো ছাত্র জীবন মুখ এসছে যাদেরকে দেখে বা যাদের বক্তব্য শুনে বা যাদের আচার আচরণ দেখে তার মা বাবা বলবে হ্যাঁ রাজনীতিটা একটা পেশা হওয়া উচিত। এবং আমি প্রাউডলি বলি, গর্ব করে বলি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম যাদেরকে দেখে আগামী জেনারেশনও তার সন্তানকে পলিটিক্সে আনার ব্যাপারে, ভালো ঘরের ছেলেমেয়েরা, ভালো ছেলেমেয়েরা বা ভালো শিক্ষিত ছেলেমেয়েরা যাতে পলিটিক্সের কাছে আসে তার জন্য উৎসাহিত বোধ করছে। আমার সময় একেবারে শেষের পর্যায়ে, তবে আমি তৃণাঙ্কুরের থেকে একদম শেষ একটা প্রশ্ন জানতে চাইবো। সেটা হচ্ছে, তুমি এখনো রাজ্য সভাপতি, সেই জন্য খুব প্রাসঙ্গিক এই প্রশ্নটা, যে ছাত্র ভোট যেটা দীর্ঘদিন বন্ধ, তো সেটা নিয়ে তুমি কি বলবে? 2026-এ তো আবারও বিধানসভা আসছে, তার আগে কি কোনোভাবে ছাত্র ভোট হওয়া সম্ভব বা এরকম কোনো ইঙ্গিত তোমার কাছে আছে? দেখুন, আমি নিজে যবে দায়িত্ব নিয়েছিলাম, আমার মনে পড়ে আমরা এক ব্যক্তিগত আলোচনাতে আমার অভিভাবক বলতে পারে, এক অভিভাবক প্রাথমিক মহাশয়ের সঙ্গে আলোচনা হচ্ছিল এবং আমি যেখানে চেয়েছিলাম তিনিও বলেছিলেন যে তুই কি করতে চাইছিস, মানে তিনি আমায় প্রশ্ন করেছিলেন তোর কি টার্গেট। সেই সময় আমি বলেছিলাম আমার কিন্তু একটা অন্যতম প্রধান টার্গেট ছাত্র ভোটটাকে সুস্থ হয়ে করানো এবং আরও কিছু পলিটিক্যাল জেনারেশনকে তুলে আনা। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এটা আমি কনভে করেছিলাম। এবং 2019 সালে আমরা কিন্তু একটা ইউনিভার্সিটি ইলেকশনগুলো দিয়ে ছাত্র ভোট শুরু করার চেষ্টা করি। তারপর কি হলো? তারপর কোভিড চলে আসলো। কোভিডের কারণে পড়াশোনার সিস্টেমটাই পিছিয়ে গেল।
এই সিস্টেম যেটা জেনারেলি জুন জুলাই থেকে শুরু করে এপ্রিলের মধ্যে শেষ হয়, মার্চের মধ্যে শেষ হয় ইউনিভার্সিটি পরীক্ষাগুলো, সেগুলো বাধ্য হয়েই আমার পুরো সেমিস্টারটাই ঘেটে গেল। 3টে বছর লাগলো সেটাকে স্বাভাবিক করতে, এবং শুধুমাত্র কোভিডের জন্য সিস্টেম ঘেটে যাওয়া নয়, সিবিসিএস সিস্টেম নতুন করে ইন্ট্রোডিউস হওয়ার জন্য আগে যেটা 1+1+1 সিস্টেম ছিল, মানে বছরে একবার করে ফাইনাল পরীক্ষা, এখন সিবিসিএসটা হতে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হওয়া শুরু হলো। এবং 6 মাস পরীক্ষা হওয়ার জন্য কি সমস্যা হলো? 6 মাস পরীক্ষা হওয়ার জন্য 3টে করে ইয়ারে পরীক্ষা যদি ধরতে যান, 3টে করে সেমিস্টারের পরীক্ষা, 2 মাস শুধুমাত্র এক্সামেই কেটে গেল। 2 মাস এক্সাম, 2 মাস ছুটি, ক্লাস করার সময়টা তো দিতে হবে, এবং কোভিডের একটা ডিলে। সরকার চেষ্টা করেও ইলেকশন করাতে পারেনি এই সিবিসিএস সিস্টেমের সঙ্গে প্রাসঙ্গিক রেখে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজকে এক জায়গায় না একটা ইলেকশনের। এটা কি কোথাও গিয়ে একটা ব্যর্থতা নয় যে ভোটটা করানো যাচ্ছে না? মানে পরীক্ষা জিনিসটা তো, মানে আমরা যে কাজ করছি তার তো একটা মাত্র দেখুন, আমরা ভীষণভাবে চাইছি, কেন পলিটিক্সের নতুন জেনারেশন ইলেকশন ছাড়া উঠে আসতে পারে না। আমি দৃঢ়ভাবে মনে করি, আমি এসএফআই কে ফেস করেছিলাম, আমি কলেজ রাজনীতিতে লড়াই করেছি, আমি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে, আমি আজকেও মনে করি এটা আমার পীঠস্থান। আমি আজকেও কলেজের সঙ্গে যুক্ত, এবং রাজ্য সভাপতি হওয়ার বাদ দিয়েও আমি মনে করি আমি আমার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আমার কাছে ভগবান, কেন সেই কলেজের জন্য আমি জায়গা পেয়েছি, এবং আজকেও কলেজকে যদি কোনোভাবে কিছু ফিরিয়ে দিতে পারি চেষ্টা করি। যেমন কলেজের সামনে ন্যাক ভিজিট আছে আমাদের, আমি নিজের 100% দিচ্ছি, এবং কলেজটাকে বাংলার সেরা কলেজগুলোর মধ্যে আনার, A+ যদি করতে পারি তার জন্য 100% চেষ্টা করে, মিনিমামে ম্যাক্সিমাম A+ বা তার থেকে ভালো যদি রেজাল্ট করা যায় তার জন্য আমি কিন্তু নিজের সর্বশুদ্ধ দিয়ে কলেজটাকে করার চেষ্টা করছি। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে শিক্ষা, আমি আমার মাটিকে কখনো ভুলি না, আমার অতীতকে আমি কখনো ভুলি না। আজকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সবটুকু, আমার প্রধান নেতা হওয়া সত্ত্বেও কিন্তু আজকের দিনেও বলি, হ্যাঁ প্রাথমিক হাত ধরে রাজনীতিতে উঠেছিলাম। আমি আজকের দিনে দাঁড়িয়েও আমি আরবিসি কলেজের কথা বলি, আমি আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কথা বলি, এখানে মাস্টার ডিগ্রি করেছি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে MBA করেছি, আজকে আমি PhD করছি। আমি কিন্তু আজকেও পড়াশোনার মধ্যে আছি, এবং আমি অতীতকে ভুলিনি, আমার যারা ছোটবেলায় যারা আমার সঙ্গে রাজনীতির মধ্যে ছিল। না মানে তাহলে ছাত্র ভোট না হওয়ার কি তুমি যেই কারণটা দেখাচ্ছ যে পরীক্ষাগুলো মানে সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে, এবং তার সঙ্গে এতগুলো ইলেকশন, এবং তার সঙ্গে এতগুলো ইলেকশন, মানে পৌরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, এই ইলেকশনগুলো তো পরপর হতে থাকছে না। মানে তাহলে কি 26-এর ভোটের আগে কি কোনো দেখুন, আমি সেটা জানি না, বলতে পারছি না, কিন্তু আমি ভীষণভাবে রেডি। কেন ইলেকশন হলে সবচেয়ে বেনিফিটেড যে হবে সেটা তৃণমূল ছাত্র পরিষদ। আপনি একটা বলুন তো যে তৃণমূল ছাত্র পরিষদ বাদ দিয়ে কোনো কলেজ গেটে অন্য কোনো পতাকা ওড়ে? একটা বলুন তো যে কোনো কলেজ গেটে কোনো অন্য কোনো সংগঠনের ইউনিট আছে? আজকে যদি বিজেপির বাইরের 100 জন এসে যেভাবে 19-এর পর চেষ্টা করেছিল, বাইরের বিজেপি 100 জন এসে কলেজ দখল করে এভিপির পতাকা লাগিয়ে দেয়, তার মধ্যে কলেজে এভিপির হয়ে গেল না, ওটা দখল হতে পারে, কিন্তু 5 দিন 10 দিন, ওটা আগামী 1 বছর চালানোর জন্য নয়। বাংলার প্রত্যেকটি কলেজে টিএমসিপির ইউনিট আছে। আমি 95 থেকে 95% ছিল, আমি আসার পর সেটা 98 বা 99% চলে গেছে। আজকে বাংলার প্রচুর এমন কলেজ আছে যেখানে ইউনিট ছিল না, আমি আমার সময় এসে নতুন করে ইউনিট তৈরি করেছি। আজকেও লাস্ট ইলেকশন এবং যোগমায়া কলেজ, আমরা এখানে কন্টেস্ট করতাম না। আজকে আমায় যদি বলা যায় আপনি যোগমায়া জিতবেন, এতদিন বলতাম না জিতবো না, আজকে আমি যোগমায়া কলেজ জিতবো, কারণ আমার সেখানে ইউনিট আছে এবং তারা ছাত্রীদের কাছে জনপ্রিয় হয়েছে। মুরলীধর গার্লস কলেজ, আমার সেই কলেজে আমার ছিল না, আমি ইউনিট তৈরি করেছি, এবং আজকে আমি যথেষ্ট ফাইটিং কন্ডিশনে আছি, এবং আমি আশা করতে পারি কলেজটা আমি জিতবো, কারণ বলতে পারি আমার ইউনিট আছে। আজকে ভিক্টোরিয়া গার্লস কলেজ, সেই কলেজে আমার আজকে এসএফআই জিতেছিল, সেই কলেজের ক্ষেত্রে আমি আমার মোটামুটি একটা ইউনিট তৈরি করতে পেরেছি। আমি যে বিশাল ভালো ইউনিট, আমি যে কলেজটা 100% জিতে গেছি এই কথা কিন্তু বলার এখনও আমি জায়গায় নেই। হ্যাঁ, আমি লড়াইয়ের জায়গায় আছি, আমি আশা করি একটা ফাইট হলেও আমরা জিতবো। এবার অপোজিশনকে তো দেখাতে হবে যে তারা এই কলেজটায় তাদের কেউ আছে, তারা ভোটটা হলে জিতবে। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম, এরকম বাংলাতে ধরুন আরও গোটা হয়তো 15টা কলেজে, 500টা কলেজের মধ্যে বড় জোর 15টা কলেজে কোনো কন্টেস্ট হওয়ার মতন, মানে 20% তারা দিতে পারে এমন কোনো জায়গা আছে। মিনিমাম 51% না দিলে কন্টেস্ট হয় না। যে বিরোধীদের দাবি, মানে বিরোধীরা সবসময় দাবি করে আসে যে ছাত্র ভোটে বোধহয় করতে ভয় পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল থেকে। আমি যে প্রশ্নটা করলাম তাদেরকে কাউকে জিজ্ঞেস করে বলবেন। আজকে আপনি সৃজনকে ডাকবেন, আজকে ইভিপির কে আছে খায় না মাথাতে আমি জানি না, তাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ভাই তোমাদের বাংলার কোন কোন কলেজে ইউনিট আছে,
কোনো ছাত্র নেতাকে অপোজিশনে দেখে জিজ্ঞেস করুন যে তোমার কোন জেলায় কতগুলো কলেজে, সেটাই বলতে পারবেন না। একদমই। তাহলে বিরোধীদের দাবি পুরোপুরি নস্যাৎ করলো এখানে রাজ্য সভাপতি ইন্টারভিউতে, এবং ছাত্র ভোট হচ্ছে বা হওয়ার চান্স রয়েছে 2026-এর আগে, এবং তিনি পুরোপুরি রেডি, রাজ্য সভাপতি পুরোপুরি রেডি ছাত্র ভোট করানোর জন্য। এটা কিন্তু একটা মানে দারুণ ইন্টারেস্টিং বিষয় আপকামিং, মানে তোমার যারা রয়েছে ছাত্ররা তাদের জন্য। নিশ্চিতভাবে তারা 100% রেডি, এবং আমি নিশ্চিত যখন ইলেকশন হবে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকাটাই উঠবে, এবং তৃণমূল ছাত্র পরিষদই হবে আগামী দিনে ছাত্রছাত্রীদের একমাত্র ভরসার জায়গা। একদম। অনেক ধন্যবাদ তোমাকে আজকে পডকাস্টে পঞ্চবাণী পর্যন্তই। থ্যাংক ইউ, অবশ্যই নজর খুব রাখুন ভালো লাগলো টাইমস এসে। বাংলার। থ্যাংক ইউ।